হঠাৎ মনে হলো মেঝের উপর থেকে কার যেন পায়ের শব্দ ভেসে আসছে। ধড়পড়িয়ে উঠে বসলাম। লণ্ঠন তো জ্বলছিলই, তার উপর হান্টিং টর্চটা জ্বালালাম, কিন্তু সেটার তীব্র আলোয় কাউকেই দেখতে পেলাম না। একবার ভাবলাম চিৎকার করে আগন্তুকের পরিচয়টা জেনে নিই, কিন্তু পরক্ষণেই ভয় হলো উত্তরে যদি তার আসল পরিচয়টা পেয়ে যাই। না থাক, পরিচয় জেনে কাজ নেই। অপরিচয়ের অন্ধকারে ঢাকা পড়ে থাক এই হানাবাড়ির রহস্য। হানাবাড়ির রহস্যটা কি? শুনতে থাকুন আজকের গল্প হানাবাড়ি। বেশ বেশ বুঝতে পারছি আমি এখন প্রচণ্ড ভয় পেয়ে গেছি, কিন্তু আমার তো ভয় পাওয়ার কথা নয়। এখানে আসার সময় এরকম মনোভাব নিয়ে তো আসিনি। মনটা তো আমার খুবই শক্ত ছিল, তবে কেন এই দুর্বলতা? এত ভয় তাড়াতে না পারলে আমি শুধু হেরেই যাব না, হয়তো আমার মৃত্যুও ঘটতে পারে। আমি ভূত বিশ্বাস করি না। এখানে আসার সময় আমি বড় গলায় বলে এসেছি ভূত বলে কিছুই নেই। হ্যাঁ, এখনো বলছি এখানে কিছুই নেই। কেউ কি ঘরে আছো? এবারেও ভয় পাওয়ার মতো তেমন কিছু ঘটল না। লণ্ঠনটা খাটের ধারে দেওয়ালের একটা হুকে ঝুলিয়ে রেখে শুয়ে শুয়ে বইটা হাতে নিয়ে খুললাম। পৃষ্ঠাগুলো বেশ লম্বা লম্বা, পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে। প্রথম পৃষ্ঠা থেকে পরপর বেশ কয়েকটা পৃষ্ঠা উদাও। প্রতিটি পৃষ্ঠার উপর থেকে লেখা আছে সিবার্থের রহস্য রচনাবলী। বইটা এখানে এই হানাবাড়িতে থাকার কথা নয়। হয়তো এমনও হতে পারে কাঁথা কম্বলের সঙ্গে মিশে ভুলক্রমে বইটা এখানে এসে গেছে। ভালোই হলো, রাতটা আমার এই বই পড়ে কেটে যাবে। ভাগ্য আমার খুব ভালো বলতে হবে। রাতের রক্ত পলাশ রহস্য উপন্যাসটা পড়তে লাগলাম। এই সময় ঘরের মেঝেতে মৃদু পায়ের শব্দ হলো, সেই সঙ্গে দীর্ঘশ্বাস ফেলার শব্দও শুনতে পেলাম। কিন্তু তা সত্ত্বেও আমল দিলাম না, কারণ দূরের কোনো অচেনা শব্দ এই নির্জন বাড়িতে নিস্তব্ধ রাতে এভাবে নানান রকম ভীতকর শব্দে যে রূপান্তরিত হয় এ কথা অনেকেরই জানা আছে। বই পড়তে পড়তে ঘুমে চোখ জড়িয়ে এলো। একটু পরেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে আমার ঘুম ভেঙে গেল। চমকে উঠলাম। ভালো করে চোখ ফেলতেই দেখলাম ঘরের ছাদ থেকে ছুরকি সমেত একটা বিরাট চাপড়া খসে পড়েছে। লণ্ঠনটা মিটমিট করে তখনও জ্বলছে, কিন্তু লণ্ঠনটা তো খাট
খাটের ধারে রেখেছিলাম ওখানে গেলই বা কি করে? ভয়ে বুকটা কেঁপে উঠল। তবে খেয়াল হতেই বুঝলাম লণ্ঠনটা ঠিক জায়গাতেই আছে, বরং আমার খাটটাই এদিকে সরিয়ে আনা হয়েছে। এ কথা মনে হবার পর আমার মানসিক অবস্থা যে কীরকম হলো তা ভাষায় বর্ণনা করা যাবে না। সুরকি সমেত টালির যে টুকরোটা পড়েছিল খাটটা ঘুমাতে যাবার আগে ঠিক সেখানেই ছিল। তাই এখন ভাবছি খাটটা যদি আগের জায়গায় থাকতো তাহলে আমার কি হতো? এ কথাই মনে হতে হতেই ভয়ে উত্তেজনায় চমকে উঠলাম। কোনো রকমে সাহস বুকে এনে নিজেকে সংযত করলাম। মনকে বোঝালাম ভেঙে পড়লে চলবে না, বুকে বুকে সাহস আনতে হবে। হঠাৎই একসময় কেন জানি না আমার মনে হলো হয়তো সমস্ত ব্যাপারটাই সাজানো হতে পারে, আর এই পরিকল্পনা স্বপনই করে থাকবে। সে তার 2-4 জন বন্ধুদের দিয়ে হয়তো তার সাথে মজা করছে। আমার ঘুম ভাঙার আগে ঘরে ঢুকে খাটটা এখান থেকে সরিয়ে দিয়ে গেছে, তারপর ছাদে উঠে শাবল বা গাঁইতি দিয়ে ছাদ খুঁড়ে এই কাণ্ডটা ঘটিয়েছে। এ একে বহুদিনের পুরানো বাড়ি, আবার ব্যবহার হয় না, অবহেলিত। সামান্য আঘাতেই এভাবে চাপড়া খসে পড়া বিচিত্র কিছু নয়। এ আমার অনেক কষ্টের একটা কল্পনা কোনো রকমে খাড়া করে নেওয়া, কিন্তু মনের কাছে এরকম একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা না দিলেও যে শান্তি পাচ্ছি না। ঘড়িতে এখন 3টে বাজে। হয়তো এখনো অনেক ভৌতিক কাণ্ড বাকি, না জানি কপালে আর কত দুর্ভোগ আছে। চোখে ঘুম নেই, অথচ মনে তখন অনেক চিন্তা ভিড় করছে। সেই সব চিন্তা থেকেই আমার মনে প্রশ্ন জাগলো, ভূত যদি থেকেই থাকে তবে আমাকে মারবেই বা কেন সে? আমি তো এই বাড়ির কেউ নই, আমি তো তার কোনো ক্ষতি করিনি। তাহলে এখনো বলছি ভূত আমি বিশ্বাস করি না, তবু অন্যদের বিশ্বাসের মতে ধরে নিলাম যে ভূত আছে। কিন্তু আমার সঙ্গে এমন কোনো শত্রুতা নেই যে এভাবে আমাকে ভয় দেখাবে বা ভয় পাইয়ে মেরে ফেলবে। মনকে বোঝাতে আর সান্ত্বনা দিতেই প্রশ্নটা করলাম। উত্তরের প্রত্যাশা করিনি, কিন্তু মন আমার চুপ করে বসে থাকার নয়। সঙ্গে সঙ্গে উত্তর এসে বলল, এ বাড়িটা একমাত্র ভূতেদের, সেখানে জীবন্ত মানুষের স্থান নেই। নির্জন রাতে তাদের নির্ভীত আবাসে হানা দিলে তারাই বা ছেড়ে কথা বলবে কেন? উত্তরটা আমার ঠিক মনোভূত হলো না, তাই বেশ অস্বস্তি বোধ করলাম। ভয়ের খোলসটা ছেড়ে বেরিয়ে আসার মতো দুঃসাহসী হয়ে ওঠার চেষ্টা করলাম। নিজের মনকে বোঝাবার চেষ্টা করলাম, এভাবে শুয়ে থেকে ভয়ে আধমরা হওয়ার থেকে বাড়িটার চারিদিক একবার ঘুরে দেখলে কেমন হয়। কিন্তু সে আসলে আমার হলো কই?
নিজের মনে শপথ নিলাম ভবিষ্যতে ভূত দেখার জন্য অস্থানে কুস্থানে আর যাব না। তবে আমি জানি যে আমার এই শপথ নেওয়াটা অর্থহীন, কারণ বাহাদুরি নেওয়ার দুর্বলতা আমি কখনো ত্যাগ করতে পারবো না। এই সব কথা ভাবতে ভাবতে একটু পরে আবার শুয়ে পড়লাম। সেই সব ভাবনা ভুলে কখন যে আবার ঘুমিয়ে পড়লাম জানি না, কিন্তু কার যেন ধাক্কা ধাক্কিতেই ঘুমটা আমার ভেঙে গেল। ধড়পড়িয়ে উঠে বসলাম। চোখে তখন ঘুমের রেশ। ভালো করে চেপে রগড়ে সামনের দিকে স্পষ্ট করে তাকালাম। সামনে এক অষ্টাদশী তন্নি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার সেই অনন্য রূপ ও সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে উঠলাম। হঠাৎ সুন্দরী মেয়েদের সংস্পর্শে এলে সব পুরুষরা যতই সাহসী এবং মেয়েদের সম্পর্কে যথেষ্ট সচেতন হোক না কেন, দুর্বল হতে বাধ্য সে। আমিও তাদের ব্যতিক্রম নই। তাই কেমন বোকার মতো প্রশ্ন করে বসলাম, কে আপনি? কি চান আপনি? মেয়েটি আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে কতকটা পুতুলের মতো করে বলল, আপনি এখনই এ বাড়ি ছেড়ে চলে যান। কেন, ভোর হয়ে গেছে নাকি? এই বলে খোলা জানালা পথে বাইরের দিকে তাকালাম। দেখলাম নিঝুম কালো অন্ধকার ঠিক ঠিক করছে। ঘড়িটা চোখের সামনে তুলে ধরলাম। 3:45। রাত প্রায় গভীর, কিন্তু এত রাত্রে এই রকম নির্জন পরিবেশে একটি অল্প বয়সী মেয়েকে দেখলে যতটা অবাক লাগে, তার থেকেও বিস্ময় হয়ে বললাম, কে কে আপনি? কোথায় থাকেন আর কেনই বা এখানে এসেছেন? শুনে মেয়েটি হাসল। তার হাসিটা শুনে কেমন যেন কুৎসিত বলে মনে হলো। তার মুখটা আমি ভালো করে দেখিনি, ঘুমটার আড়ালে ঢাকা ছিল। হঠাৎ দমকা হাওয়া খোলা দরজা জানালা পথ দিয়ে ঘরে ঢুকতেই তার মুখ থেকে ঘুমটাটা খসে পড়ল। আর সঙ্গে সঙ্গে তার ভয়ঙ্কর বীভৎস মুখটা সামনে উদ্ভাসিত হয়ে উঠল। মুখটা আগুনে পুড়ে কালো হয়ে গেছে। তার পরনে শাড়ি ব্লাউজ দাউ দাউ করে জ্বলছে। আগুনের জ্বালায় ছটপট করছে মেয়েটি। ওর চোখে অসহায় দৃষ্টি। ওর চোখের জল আগুনের তাপে মুহূর্তে শুকিয়ে যাচ্ছে। তাই চোখে তার জল দেখা না গেলেও ওরা মুখের ভাষা বড়ই করুণ, বড়ই মর্মান্তিক। ভাবলাম, মেয়েটি বোধহয় এই বাড়িরই বাসিন্দা হবে। হয়তো সে এ বাড়ির গৃহবধূ। আজকাল প্রায়ই দেখা যায় যে ঘরে ঘরে গৃহবধূ হত্যা। এই মেয়েটির ক্ষেত্রেও সেরকম নতুন একটা ঘটতে যাচ্ছে। আমি তাড়াতাড়ি একটা কম্বল টেনে মেয়েটির অগ্নিদগ্ধ গায়ের ওপর চাপা দিতে গেলাম। মেয়েটি দু পা পিছিয়ে গেল। কম্বলটা মেঝের ওপর পড়ে গেল। মেয়েটি হা হা করে হেসে উঠল। হঠাৎ জ্বলে ওঠার মতো আগুনটাও হঠাৎ দপ করে নিভে গেল। তারপরই মেয়েটির মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করলাম। আরো ভয়ঙ্কর
কুৎসিত দেখতে হয়ে গেছে সে। সারা মুখটা কালো হয়ে গেছে। কোনো মানুষের মুখ যে এত কালো হতে পারে বড় একটা দেখা যায় না। মনে হয় কেউ যেন আলকাতরা মাখিয়ে দিয়েছে তার মুখে। আরও আশ্চর্য ব্যাপার হলো, তার মুখে মাংস বলতে কিছুই নেই, কঙ্কালসার মুখ। রাতের অন্ধকারে তাকে ভূতের মতোই মনে হবে। বুকটা আমার ছ্যাঁক করে উঠল। তবে কি সত্যি সত্যি আমার ভূত দেখা হয়ে গেল? না না, আমি ভূত দেখিনি। ওই মেয়েটি জীবন্ত। হয়তো কোনো ভারী অসুখের জন্য রোগা কঙ্কালসার হয়ে গেছে তার দেহটা। এই সময় মেয়েটি নিজেই তার পরিচয় দিল। মেয়েটির পরিচয় কি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কালকেই আসছে পরের ঘটনা।